Welcome my study 123 ইউটিউব চ্যানেল। রিসেন্টলি ভারতে কি হয়েছে, একটা কার ব্লাস্ট হয়েছে। আমরা যদি আল জাজিরার একটা নিউজ আর্টিকেল লক্ষ্য করি, তারা বলতেছে এমন যে দিল্লি রেড ফোর্ট ব্লাস্ট আপডেট, ইন্ডিয়াস মোদি এলাইক্স কনস্পিরেসি 13 ডেট। অলরেডি সেই ব্লাস্টে 13 জন মারা গেছে এবং 20 জন পিপল কি হয়েছে, ইনজুর্ড হয়েছে, মানে আহত হয়েছে। ঠিক আছে, তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব যে এই যে কার ব্লাস্টটা হয়েছে, এটা কি বোম ব্লাস্ট না সিলিন্ডার ব্লাস্ট না টেররিস্ট অ্যাটাক। ঠিক আছে, তো সেই বিষয়টা নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। তো আমরা যদি ইন্ডিয়ান একটা নিউজ আর্টিকেল, যেমন নিউজ চ্যানেল আজ তাক বাংলা, তার একটা প্রতিবেদন লক্ষ্য করি, তারা বলতেছে যে দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের বাইরে ভয়াবহ বিস্ফোরণে 12 জন নিহত হয়েছে, আহত হয়েছে 24 জন। সোমবার সন্ধ্যায় পার্কিংয়ে দাঁড়িয়ে একটি গাড়িতে আত্মঘাতী বিস্ফোরণ হয়েছে বলে সম্ভাবনা। এই ঘটনার পর দিল্লি, উত্তরপ্রদেশ, মুম্বাই, কলকাতা হাই অ্যালার্ট কি হয়েছে, জারি করা হয়েছে। তাহলে ঘটনাটি কিন্তু আসলেই একটা গম্ভীর ঘটনা, কারণ দিল্লির যে লাল কেল্লা যেটা রয়েছে না, সেখানে ঘটনাটা ঘটে যাওয়া মানে পুরা দেশে তথা গোটা বিশ্বের কাছে এই ঘটনাটি একটা মেসেজ চলে যাবে যে ভারতের মধ্যে অ্যাটাক হয়েছে। ঠিক আছে, তো এই ঘটনার পর ভারতের যে বিভিন্ন স্তরের যে প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী এবং যে সেনাপ্রধান রয়েছে, তিনি কি রিয়াকশন দিয়েছেন, সেই রিয়াকশনটা আমাদের প্রথমে লক্ষ্য করতে হবে। আমরা যদি ভারতের যে বর্তমান গৃহমন্ত্রী অমিত শাহ আছে, তিনি সর্বপ্রথম রিয়াকশন করছেন। হ্যাঁ, সেখানে আমরা যদি অমিত শাহ যে এক্সে যে পোস্ট করেছেন সেটার দিকে যদি লক্ষ্য করি, এখানে বলছে রিভিউ মিটিং অন দিল্লি কার ব্লাস্ট উইথ দ্য সিনিয়র অফিসার। ঠিক আছে, মানে এই ঘটনা ঘটার পর দিল্লিতে একটা মিটিং করছে যে সিনিয়র অফিসের সাথে, যে এই ঘটনাটা কী ঘটেছে সেটা বিষয়ে জানার জন্য, এবং তারা অলরেডি মানে এটাকে ইনভেস্টিগেশন করার জন্য ছাড়পত্র দিছে। তারপর আমরা যদি নরেন্দ্র মোদির দিকে লক্ষ্য করেন, যে রয়টার্স একটা প্রতিবেদন এমন বেরিয়েছে যে ইন্ডিয়াস মোদি ভোস নট টু স্পেয়ার দোস বিহাইন্ড দিল্লি কার ব্লাস্ট। এখানে নরেন্দ্র মোদি বলতেছে যে দিল্লি যে কার ব্লাস্ট হয়েছে, এখানে যদি কেউ এর পিছনে যদি কি থাকে, মানে পিছন দিকে যদি কারো হাত থাকে, তাহলে তাকে কি করা হবে না, ছাড় দেওয়া হবে না, এমনটা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। তাহলে বিষয়টা যে কতটুকু গম্ভীর আপনারা ভালোই বুঝতে পারছেন। আমরা যদি দেখি যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে কিছুদিন আগে যে অপারেশন সিন্ধুর নামে দুই দেশে একে অপরের সাথে যুদ্ধ অবস্থায় চলে গেছিল, সেখানে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানে এই বলে আক্রমণ চালাইছিল যে ভারতে তারা কি করতেছে, সন্ত্রাসবাদে মদত দিচ্ছে, এবং ভারতের যদি কোনো স্থানে সন্ত্রাস হয় এবং যদি কোনো একটা বিশ্বের কোনো দেশের কাছে যদি এটা হস্তক্ষেপ হয়, তাহলে ভারত কী করবে, ওই দেশের উপর আক্রমণ করবে এবং সেটাকে যুদ্ধ হিসাবে ধরা হবে। তাহলে এখানে বুঝতে পারতেছেন, যদি এই ইনভেস্টিগেশনে কোনো দেশের যদি হাত থাকে, তাহলে সে দেশের উপর ইন্ডিয়া কী করবে, আক্রমণ করবে, কারণ এটাকে তারা যুদ্ধ হিসাবে ধরে নিয়েছে। তাহলে তা এই বিষয়টা বুঝতে পারতেছেন। আমরা যদি এখানে আবার যদি লক্ষ্য করি যে ইন্ডিয়ান যে সেনাপ্রধান রাজনাথ সিং, তিনিও কিন্তু কী করছেন, একটা রেসপন্স দিচ্ছেন যে দোজ রেসপন্সিবল ফর দিল্লি ব্লাস্ট উইল নট বি স্পেয়ার্ড, মানে এখানে কাউকে ছাড় দেওয়া হবে না, এমনটা তারা হুঁশিয়ারি করতেছেন। এখন বিষয় হচ্ছে যে যদি ইনভেস্টিগেশনে এটা টেররিস্ট অ্যাটাক হয়ে থাকে, তাহলে কি ইন্ডিয়া যে সিন্ধুর যে অপারেশন সিন্ধু চালাইছিল, তাহলে কি সেটাকে কন্টিনিউ করবে, মানে অপারেশন সিন্ধু 2.0 করবে? তবে আমার এখানে প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়া কিন্তু সেটা করতে পারে, কারণ তারা এর আগে যখন অপারেশন সিন্দুর কন্টিনিউ ছিল, তারা বলতেছিল যে ভারতে যদি কোনো জায়গায় সন্ত্রাসী হামলা হয়, সেটাকে যুদ্ধ হিসেবে ধরা হবে। তাহলে এখানে যদি কোনো সন্ত্রাসী হাত থেকে থাকে কোনো দেশে, তাহলে সেটাকে যেহেতু তারা যুদ্ধ হিসেবে কল্পনা করতেছে, তাহলে এখানে যদি এই কার ব্লাস্টে যদি টেররিস্ট অ্যাটাক হয়ে থাকে, তাহলে সেটাকে তারা যুদ্ধ হিসাবে ধরে নেবে। সেক্ষেত্রে ইন্ডিয়া যে অপারেশন সিন্ধু চলতেছিল না, সেটাকে কিন্তু তারা কি থামা, মানে বলতেছিল যে কন্টিনিউ আছে, মানে এখনও ওইটা শেষ হয়নি। তাহলে আমার যেটা বিশ্বাস, তাহলে একটা এই যে দক্ষিণ এশিয়া একটা টেনশনটা কিন্তু বেড়ে যাইতে পারে। সেক্ষেত্রে অপারেশন সিন্ধু 2.0
শুরু হতে পারে। সেক্ষেত্রে দক্ষিণ এশিয়া ভারত পাকিস্তান যুদ্ধাবস্থায় তৈরি হতে পারে। তার সাথে পাকিস্তানের সাথে যেহেতু আফগানিস্তানের একটা উত্তপ্ত রিলেশন চলতেছে, তার আফগানিস্তানের সাথেও সংঘাতে যেতে পারে। সেই সাথে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে একটা মানে সম্পর্কটা খুব খারাপ পর্যায়ে চলে যাচ্ছে, সেখানেও একটা যুদ্ধ অবস্থায় তৈরি হতে পারে। সেক্ষেত্রে এই দক্ষিণ এশিয়ায়, ঠিক আছে, অর্থনৈতিক অবস্থাটা খারাপের দিকে ধাবিত হতে পারে, সেটাই আমার মনে হয়। আমার এই বক্তব্যটির সাথে আপনার যদি ভালো লেগে থাকে বা একমত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।